স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আমরা গতদিন ক্লোরোফিল সম্পর্কে পড়ছিলাম, তবে আমাদের প্রাথমিক কথাগুলো বলতেই ক্লাসের সময়টা শেষ হয়ে গিয়েছিল। ওইখানে আমরা দেখিয়েছি যে আসলে ক্লোরোফিলগুলো কোথায় থাকে, ক্লোরোফিলগুলো আসলে কি, এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লোরোফিলের গঠন এবং ক্লোরোফিল কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা ইতোমধ্যে যেহেতু হিমোগ্লোবিন পড়ে ফেলছি, তাই আমরা পরফারিন চক্রের গঠন সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসছে। তো সেই পরফারিন চক্রের আলোকে আমরা আজকে ক্লোরোফিলের গঠনও কিন্তু ব্যাখ্যা করতে পারবো। সুতরাং যাদের আগের ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে করছো, মানে করেছো, তাদের আজকের ক্লাসটা বুঝতে খুব সুবিধা হবে। কয়েকজন ওয়েটিং আছে, একটু দেখি। উপস্থিতির অবস্থা খুব একটা ভালো না, মাত্র 3 জন। কেন? অনলাইন ক্লাস কি ভালো লাগে না? অবশ্য তোমাদের অফলাইন ক্লাস আসতেছে। আচ্ছা, স্যার কবে নাগাদ শুরু হতে পারে অফলাইন ক্লাস? ঘোষণা চলে আসবে, দেখবে যে আগামী মাস থেকে শুরু হয়ে গেছে। জি স্যার। তো দেখো আমরা এখানে জয়েন করছে ধীরে ধীরে, একসাথে একটু জয়েন করলে ভালো হয়। আচ্ছা, তো প্রকৃতপক্ষে আমরা গতদিন কিন্তু পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2 এগুলো সম্পর্কে জেনেছি। আর এইখানে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে এই ফটো সিস্টেমগুলো যে আছে, ফটো সিস্টেমগুলো হলো প্রকৃতপক্ষে আসলে কতগুলো এনজাইম। এই ফটো সিস্টেমটার কথা আর একটু বলে শুরু করব এনজাইমের এই ধারণাটা দিয়ে, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে এনজাইমগুলো কিভাবে কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। স্যার আজকে ক্লাসের টপিকটা কি লিখবো? আজকের ক্লাসের টপিক হচ্ছে মূলত ক্লোরোফিলের গঠন। আসলে আমরা পুরোটাই ক্লোরোফিলের মধ্যেই আছি। হ্যাঁ, গতদিন আমরা ক্লোরোফিল গতদিন ক্লোরোফিলের গঠন আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু ক্লোরোফিলটা কোথায় আছে, কিভাবে বিক্রিয়াগুলো দিচ্ছে, এগুলো একটু না বলার, মানে না বললে বুঝতে অসুবিধা হতো বলে এই কথাগুলো বোঝানো হয়েছে। অর্থাৎ এই গতদিনের ক্লাস, আজকের ক্লাস, এবং আজকে যদি শেষ হয় তাহলে তো হলোই, না হলে নেক্সট দিনের ক্লাস সব এই ক্লোরোফিল সম্পর্কিত বিষয়গুলো নিয়েই হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে ফটো সিস্টেমগুলো যা আছে, ফটো সিস্টেমগুলো হচ্ছে প্রকৃতপক্ষে কতগুলো এনজাইম, যেটা আমরা ফটো সিস্টেম, কয়টা ফটো সিস্টেমের কথা আমরা জেনেছি? আমরা কিন্তু দুইটা ফটো সিস্টেমের কথা জেনেছি। একটা ছিল ফটো সিস্টেম 1, আর একটা ছিল ফটো সিস্টেম 2। আচ্ছা, ফটো সিস্টেম 1টার ন্যানোমিটার কত ছিল? স্যার একটু সমস্যা, সেটা হচ্ছে গতদিন পিএস কে বলা হয়েছিল পিগমেন্ট সিস্টেম। এই পিগমেন্ট সিস্টেমকেই কি আবার ফটো সিস্টেম হ্যাঁ, বলা যায়? ফটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেম বিকল্প নাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একই, কেউ পিগমেন্ট সিস্টেম বলতে পছন্দ করে, কেউ ফটো সিস্টেম বলতে পছন্দ করে। হুম, মূলত এইখানে আলোক সংক্রান্ত যে বিষয়গুলো আছে, বিক্রিয়াগুলো সংঘটিত হয় বলে এর এইরকম নাম। তো আলো মানে হচ্ছে কিন্তু ফটোন, মানে ফোটন থেকেই আর কি এই ঘটনাগুলো আসছে। আর যেহেতু এটা একটা নির্দিষ্ট একটা বর্ণ আছে, তাই এটা পিগমেন্ট। পিগমেন্ট হচ্ছে বর্ণ, বর্ণের জন্য দায়ী, ক্লোরোফিলের বর্ণের জন্য দায়ী। আচ্ছা, তবে ফটো সিস্টেম বললে মনে হয় যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আমার মতে আর কি। তবে ফটো সিস্টেমও পিগমেন্ট সিস্টেমও বলা যায়, ফটো সিস্টেম বলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়।
কারণটা হচ্ছে যে এই জায়গাগুলোতে সূর্য আলো আপতিত হবে এবং এখানে বিক্রিয়া সংঘটিত হবে, এই জন্য এটা একটা সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, তো মূল কথা বলি, সেটা হচ্ছে যে ফটো সিস্টেম ওয়ানের কত ছিল, তরঙ্গদৈর্ঘ্য কত ছিল বলো? স্যার ফটো সিস্টেম 1 ছিল 700 ন্যানোমিটার ইয়েস, আর এটা ছিল, ফটো সিস্টেম 2 ছিল 680 ন্যানোমিটার। আর এটা ছিল 680 ন্যানোমিটার, তাই না? গুড, ন্যানোমিটার। আচ্ছা, তো ফটো সিস্টেম ওয়ানের যদি আমরা চিন্তা করি, তাহলে ফটো সিস্টেমও একটা হচ্ছে এনজাইম, ফটো সিস্টেম টু এও হচ্ছে একটা এনজাইম। সোজা কথা হচ্ছে ফটো সিস্টেমগুলো হচ্ছে এনজাইম। তো ফটো সিস্টেম ওয়ানটা কীরকম এনজাইম? ফটো সিস্টেম ওয়ানটা হচ্ছে প্লাস্টোসায়ানিন ফেরিডক্সিন অক্সিডো রিডাকটেস, কয়েকটা নাম আছে। প্লাস্টোসায়ানিন, PLASTOCYANIN, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, FERRE, ফেরিডক্সিন, অক্সিডো রিডাকটেস, অক্সিডো রিডাকটেস, সুন্দর নাম। অক্সিডো আছে, আবার রিডাকটেসও আছে, অক্সিডো রিডাকটেজ, ASE, অক্সিডো রিডাকটেস। এই যে শেষে এস থাকলে সাধারণত একটা এনজাইম হয়, সেটা তোমরা জানো। তাহলে ফটো সিস্টেম টু হচ্ছে একটা এনজাইম। এনজাইমগুলোর কাজ নিশ্চয়ই তোমাদের জানা আছে, এনজাইম কিভাবে কাজ করে বা এনজাইমের আসলে সাধারণ ঘটনাটা কি। এনজাইম হচ্ছে আসলে বায়োলজিক্যাল প্রভাবক, তাই না? আমরা যেমন বিভিন্ন বিক্রিয়া সংঘটিত করার সময় প্রভাবক দেই, বিক্রিয়া শেষে প্রভাবক অপরিবর্তিত থাকে, সেই রকম পার্টিসিপেন্টস, আচ্ছা, সেই রকম ফটো সিস্টেমগুলো হচ্ছে এনজাইম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফটো সিস্টেম টুটা হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এবং এটা হচ্ছে প্লাস্টোসায়ানিন ফেরিডক্সিন অক্সিডো রিডাকটেস। তো আমরা বারবার কি এত বড় কি বলবো? এত বড় আমরা বারবার বলবো না, এটাকে কিভাবে সংক্ষিপ্ত করা যায় সেটা আমরা দেখি একটু পরে। আর ফটো সিস্টেম টু, ফটো সিস্টেম টু হলো একটা ওয়াটার প্লাস্টোকুইনোন অক্সিডো রিডাকটেস। আর এই ওয়াটার, নামটা আবার একটু বলেন। এই যে হ্যাঁ প্লাস্টোসায়ানিন, হ্যাঁ, ফেরিডক্সিন, অক্সিডো, তারপর কি আছে বলতেছেন কি? রিডাকটেস, রিডাকটেস। অক্সিডাইজিং মানে হচ্ছে জারণ, রিডাকশন মানে হচ্ছে বিজারণ, ঠিক আছে? তো সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেস, মানে জারণ স্যার বিজারণ। REDUCASE। হ্যাঁ, CTASE, রিডাক্ট, রিডাক্ট, আর জি রিডিউস, স্যার, সিটি, আরে হ্যাঁ। এগুলো ইংরেজি, খালি নাম শুনলেই মনে রাখো, ইংরেজিগুলো তোমরা নিজেরাও লিখতে পারবে। অক্সিডো রিডাকটেস। আচ্ছা, তারপরে প্লাস্টোস, তোমার ফটো সিস্টেম, ফটো সিস্টেম টু হচ্ছে প্রকৃতপক্ষে একটা এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে ওয়াটার, WATER, ওয়াটার প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন, প্লাস্টো, PLASTOQUINONE, প্লাস্টোকুইনন অক্সিডো রিডাকটেস, অক্সিডোরিডিউসিটিএএসই। প্রথমের দিকে অবশ্য কলমটা একটু ভালোই লেখে, কিন্তু একই পৃষ্ঠায় অনেকগুলো লেখা হয়ে গেলে তখন কলমটা ঠিক মতো লিখবে না। তাহলে আমরা দেখলাম যে আমরা তাহলে এখন একটা কাজ করতে পারি, আমরা এত বড় বারবার কথাগুলো না বলে আমরা এটার নাম দিতে পারি একটা, এটা একান্তই নিজের মতো করে দেওয়া, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য এটা নাম দিলাম PCFO, PCFO, প্লাস্টোসায়ানিন, কারণ সায়ানিন কথাটা আবার না থাকলে আবার বোঝা যাবে না। হ্যাঁ, সায়ানিন, PCFO। আর এটার কি নাম দেওয়া যায়? তোমরাই একটা নাম দাও, জাস্ট বারবার না বলে আমরা PCFO বলবো। আর WPO। WPQO, WPQO, ওই যে কুইনন কথাটা একটু জোর দেওয়া উচিত, এই দুইটার মধ্যে একটু ঘটনা। তাহলে মূল কথা হচ্ছে যে এই যে ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু হচ্ছে কতগুলো এনজাইম, এই এনজাইমগুলো যে কাজ করে সে হচ্ছে যে এগুলো আলোক শক্তিকে ব্যবহার করে তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ফটো সিস্টেম টু এর দ্বারা শোষিত আলোক শক্তি পানির অণুকে জারিত করে, এই জন্য এর নাম হয়েছে ওয়াটার প্লাস্টোকুইনন। পানির অণুকে জারিত করবে, করার ফলে সেখানে যে ইলেকট্রনগুলো উৎপন্ন হবে সেই ইলেকট্রনগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যে আছে সেই চেইনের সাহায্যে বিক্রিয়া করে পরিবাহিত হবে হয়ে ফটো সিস্টেম ওয়ানে অর্থাৎ পিগমেন্ট সিস্টেম 700-তে যাবে।
এর মাধ্যমে বিজারক পদার্থ যেমন NADPH, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট কি হবে, এই বিজারক পদার্থ NADPH প্লাসে পরিণত হবে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত করে তাকে শর্করায় পরিণত করে। তাহলে মূল ঘটনাটা হচ্ছে যেটা, যে আমাদের ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এগুলো হচ্ছে এনজাইম। এই এনজাইমগুলোর মূল কাজ হচ্ছে কি, এই এনজাইমগুলো আলোক শক্তিকে ব্যবহার করবে, আলোক শক্তিকে ব্যবহার করে মানে ফোটন, লাইট কণিকে ব্যবহার করবে, LIGHT, লাইটকে ব্যবহার করবে, করে কি করবে, রাসায়নিক শক্তি উৎপাদন করবে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, করে মনে করি যে কেমিক্যাল এনার্জিতে পরিণত হবে। কেমিক্যাল এনার্জিতে পরিণত হবে। তো যাই হোক, আমরা ফটোসিস্টেম সম্পর্কে যেহেতু অনেক জেনে ফেলছি, আজকে আর জানার তেমন কিছু নাই। আজকে আমরা মূলত ক্লোরোফিলের গঠন নিয়ে আলোচনা করব। ক্লোরোফিলের একটা গঠন দেখানো হয়েছে পাশে, ঠিক আছে? আমি এগুলো একটু মুছাই দেই, হ্যাঁ, এই লাল লেখাগুলো। এই ক্লোরোফিলটার গঠন আমাদের পরফারিন চক্রের গঠনটার অনুরূপ, শুধু একটা জায়গায় এক্সট্রা আছে। সেই জায়গাটা কি, সেই জায়গাটা একটু বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা লেজ আছে, এইটাকে আমরা লেজ বলছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা লেজ আছে। আমাদের ওইটা হিমোগ্লোবিনে কি ছিল, ওইটা ছিল একটা প্রোটিন ছিল, তাই না? হিমোগ্লোবিনে ছিল ওইটা একটা প্রোটিন ছিল, ওই যে প্রোটিন ইমিডাজল গ্রুপের সাথে যুক্ত ছিল। তো এই যে আমাদের এই লেজটা আছে, লেজটার নাম হচ্ছে ফাইটল, এই লেজটার নাম হচ্ছে ফাইটল, এটা একটা ফাইটল, এটা একটা বিষয়। আমরা আর একটা বিষয় দেখতে পাই যদি, তাহলে দেখবো যে আমাদের ওই হিমোগ্লোবিনের সময় এইখানে একটা যে চক্র আছে, এই যে একটা চক্র দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা চক্র, এই যে এর সাথে যুক্ত অবস্থা আছে একটা চক্র। এইরকম চক্রটা কিন্তু ছিল না। তোমরা কল্পনা করে দেখো, মনে করো যে এই অংশটুকু নাই, ঠিক আছে? তাহলে কিন্তু বাকিটা কিন্তু হিমোগ্লোবিনের মতো মনে হচ্ছে, কিন্তু এখানে এই চক্রটা ছিল। আর হিমোগ্লোবিনে আর একটা বিষয় ছিল যে এই এখানে একটা ইয়া ছিল। এগুলো যেহেতু তোমরা এখন লিখতে পারো, নতুন করে দেখানোর কিছু নাই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, স্যার, এই পুরোটা মিলে আসলে কি বোঝানো হচ্ছে? এটা কি? পুরোটাই হচ্ছে ক্লোরোফিল। এটা হচ্ছে স্ট্রাকচার অফ ক্লোরোফিল। এই পিকচারটা হচ্ছে ক্লোরোফিলের গঠন, ChloroPHYLL, ক্লোরোফিল। এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ক্লোরোফিলের গঠন, ঠিক আছে? তো এই ক্লোরোফিলের গঠনের মধ্যে আমাদের মূল যে ফোকাসিং এর বিষয়, সেটা হচ্ছে আমাদের চক্রটা। এখানে যে পরফারিন চক্রটা আছে, এই পরফারিন চক্রটা যদি আমরা দেখি, প্রোটোপরফারিন চক্রটা, এই চক্রটা আমাদের পরিচিত চক্র, আমরা এটা হিমোগ্লোবিনে দেখেছি, ঠিক আছে? যেমন মনে করো যে এটা একটা ইউনিট, মানে এটা একটা তোমার পাইরোল গ্রুপ, এটা একটা পাইরোল গ্রুপ, এটা একটা পাইরোল গ্রুপ, এবং এইটা একটা পাইরোল গ্রুপ। এই পাইরোল গ্রুপটা এই যে এরকম, এবং এখানে দ্বিবন্ধন, তার মানে হচ্ছে মিথিলিন মূলকের সাহায্যে যুক্ত। এটা চক্র এটার সাথে যুক্ত, এটার সাথে এভাবে যুক্ত, এটার সাথে যুক্ত এবং এটার সাথে যুক্ত। তার মানে আগের সবগুলো হিসাবে ঠিক আছে, ঠিক আছে? তবে এইখানে একটা এক্সট্রা, এই যে এই জায়গাটা, একবার তো লাল করে দিয়েছি, এই জায়গায় সবুজ জায়গাটা দেখো, এই জায়গাটাতে একটা চক্র আছে, এই চক্রটা আমাদের আগে ছিল না, এইখানকার এই চক্রটা আগে ছিল না, এটা নতুন করে একটা চক্র। এটা হচ্ছে শুধু আমাদের ক্লোরোফিলের জন্য এইরকম হয় গঠনটা। আমি হিমোগ্লোবিনটার সাথে তুলনা করতেছি এই জন্য যে যাতে তোমাদের মনে রাখতে সহজ হয় বা সুবিধা হয়, কারণ হিমোগ্লোবিনের এই অণুগুলোর, এই হিমোগ্লোবিন বলো, তারপর তোমার ক্লোরোফিল বলো, তারপরে তোমার ভিটামিন B12 বলো, বা কোয়ালেমিন বলো, মায়োগ্লোবিন বলো, এগুলো গঠনগুলো একটু, স্ট্রাকচারগুলো একটু তোমার অনেক বড়, মানে এগুলো হচ্ছে তোমার ম্যাক্রো এলিমেন্টস, ম্যাক্রো মৌল আর কি। হুম তো এই জন্য পাশাপাশি এদের মধ্যে মিল অমিলটা কোথায়, এটা মনে রাখলে খুব সহজে মনে থাকে, এটা অভিজ্ঞতা বলে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল চক্রটা মোটামুটি হিমোগ্লোবিনের মতোই, শুধু এখানে আলাদা এক্সট্রা চক্র আছে, এটা একটা বিষয়। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে এরকম যে আমরা নাম্বারিং করেছিলাম যে আমাদের এই যে এক পজিশনগুলোকে 1 2 3 4 5 6, এটা ছিল 7, আর এইটা ছিল 8। এরকম আমাদের 8টা জায়গা ছিল, যে 8টা জায়গায় ভিন্ন ভিন্ন গ্রুপ বা মূলক যুক্ত হয়ে অণুগুলো গঠন করছিল। তো
আমরা এখন একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের ওই হিমোগ্লোবিন যখন আমরা লিখেছিলাম তখন আমাদের 6 নাম্বার গ্রুপে একটা তোমার 6 নাম্বার পজিশনে একটা তোমার কি ছিল, ওই যে প্রোপানয়িক অ্যাসিড মূলক ছিল, এইরকম ছিল CH3 CH2 COOS, এইরকম একটা ছিল। আচ্ছা, কিন্তু এখানে 6 নাম্বারের সাথে কি করছে, এখানে একটা চক্র একটা তৈরি হয়েছে, এটা দ্বিবন্ধন হবে এখানে ও এর সাথে, এখানে একটা চক্র তৈরি হয়েছে 6 নাম্বারের সাথে, বাইরে একটা তোমার মিথিলিনের কার্বনের সাথে। তো এখানে একটা পার্থক্য আছে, আর একটা পার্থক্য হচ্ছে 7 নাম্বার সাথে ওখানেও যেমন একটা লেজ ছিল, তোমার এখানে 7 নাম্বার সাথে একটা লেজ আছে। আর একটা বিষয় হচ্ছে এই ক্লোরোফিল আবার 2 রকম হয়, এটা একটু বলে দেওয়া উচিত। ক্লোরোফিল 2 রকম হয়ে থাকে, একটু কালিটা একটু চেঞ্জ করি, সবুজ কালিটা খুব একটা স্পষ্ট না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আর আছে, এই আরটার উপর ভিত্তি করে ক্লোরোফিলগুলো 2 রকম হতে পারে। একটা হচ্ছে ক্লোরোফিল এ, আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ এর ক্ষেত্রে আরটা হচ্ছে একটা মিথাইল মূলক, যখন এ হয় তখন এইটা আরটা হচ্ছে একটা মিথাইল মূলক হয়। আর যখন ক্লোরোফিল বি হয় তখন আরটা একটা অ্যালডিহাইড মূলক হয়, CHO। এইটুকু শুধু পার্থক্য। তাহলে আমরা যদি ক্লোরোফিলটার যদি স্ট্রাকচার মনে রাখতে পারি তাহলে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি খুব সহজে লিখতে পারবো। জাস্ট এইখানে যে 3 নাম্বার পজিশন আমাদের হিসাব অনুযায়ী 1 2 এখানে 3 নাম্বারের প্রতিস্থাপকটাতে এ যদি মিথাইল মূলক হয় তাহলে ক্লোরোফিল এ হবে, আর আর যদি তোমার অ্যালডিহাইড মূলক হয় তাহলে ক্লোরোফিল বি হবে। এটা একটা বিষয়। এখানে আর একটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে আমাদের এখানে কার্বনের হিসাবটা একটু জরুরি। এই ফাইটল গ্রুপটা যা আছে, ফাইটল গ্রুপ, এই ফাইটলটার মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো এখানে হচ্ছে একটা কার্বন, 1 কার্বন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে সরাসরি আছে 16টা কার্বন। তাহলে কি হচ্ছে আমাদের এই যে এরকম হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 13 14 15 16 এরকম হবে। হওয়ার পর আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব যে আমাদের 3, মানে এখানে 3 4 5 6, তারপর হচ্ছে 7, মানে 4 পর পর আর কি 7, তারপর 8 9 10 11 12 13 14 15, 4 পর পর। তাহলে এটা যদি হয় মনে করো যে 1, এটা যদি হয় 2, তাহলে এটা হচ্ছে 3। এখানে একটা মিথাইল মূলক আর কি, যেটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা কার্বন কিন্তু আছে, এটাও কিন্তু একটা কার্বন। তোমরা জানো যে এগুলো এইভাবে লেখা যায়, যেমন মনে করো যে এটা হচ্ছে তোমার সাইক্লোবিউটেন, অথচ একটা বড়। তাহলে তারপর কি হবে, 1 2 3 নম্বর একটা মিথেন মূলক হবে এবং 4 কার্বন পর পর 1 2 1 2 3 4, এখানে একটা মিথেন মূলক হবে। 1 2 3 4, এখানে একটা মিথেন মূলক হবে। 1 2 3 4, এখানে একটা মিথেন মূলক হবে। এইটা হচ্ছে তো ফাইটাল চক্র। তাহলে ফাইটাল চক্রের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে আমরা 16টা কার্বন লিখবো, 16টা কার্বন লিখবো, আর 3 নম্বর কার্বনে প্রথম মিথেন মূলকটা দেবো, 3 নম্বর কার্বনে ফার্স্ট মিথেন মূলকটা দেবো। আর কি করব, আর যেটা করব সেটা হচ্ছে প্রতি 4টা পর পর, 4টা পর পর, হ্যাঁ 4টা পর পর আমরা এই মিথাইল মূলকগুলো দিতে থাকবো। বা আমরা এইভাবেও একটু চিন্তা করতে পারি, যেমন দেখো যে এখানে একটা মিথাইল মূলক, এখানে কিন্তু নাই, তারপর একটা মিথাইল মূলক, তারপর এখানে নাই, তারপর এখানে একটা মিথাইল মূলক, তারপর এখানে নাই, তারপর একটা মিথাইল মূলক। যেভাবে যার মনে রাখার সুবিধা হয় সেভাবে মনে রাখতে হবে, তবে যেন ভুল না হয়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচারটা। আর একটা বিষয় হচ্ছে হিমোগ্লোবিনের ক্ষেত্রে মাঝখানে ছিল আয়রন, আর এখানে দেখো কি জিনিস আছে, এখানে আছে একটা ম্যাগনেসিয়াম। তো এই যে ম্যাগনেসিয়াম আছে, তোমরা জানো যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 12, এবং এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা এস ব্লক মৌল, এস ব্লক মৌল। অথচ আয়রন এটা কিন্তু ছিল কিন্তু একটা ডি ব্লক এলিমেন্ট ছিল। এস ব্লকের ক্রিয়া কৌশল এবং ডি ব্লকের ক্রিয়া কৌশল অবশ্যই ভিন্ন হবে। তাহলে ক্লোরোফিলের গঠনটা বুঝা গেল কি না আমাকে একটু বলো। স্যার, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনি ৬ নাম্বারের কিছু একটা বলতেছিলেন, কিন্তু আটকে গেছে, আমি বুঝতে পারিনি। 6 নাম্বার তো অনেক আগের কথা। বলছিলাম যে এখানে 6 নাম্বারে একটা আগে একটা শুধু গ্রুপ ছিল, কিন্তু এখানে 6 নাম্বার একটা চক্র আছে।
আমাদের যদি হিসাব করে দিলে 1 2 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5, আর এইটা হচ্ছে আমাদের 6, তাই না? আমাদের 6 নম্বরে শুধু আগে একটা গ্রুপ ছিল, হিমোগ্লোবিনের ক্ষেত্রে একটা শুধু গ্রুপ ছিল, কিন্তু এখানে 6 নম্বরে একটা কি আছে, একটা চক্র আছে। এই যে এটা 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 এইটা মিলে একটা চক্র, কিন্তু এইটাই বলছিলাম আর কি। আর এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8। তো যাই হোক, একটু চেষ্টা করলে মনে হয় যে তোমার ক্লোরোফিলের গঠন বা স্ট্রাকচারটা মনে রাখা খুব একটা কঠিন হবে না। স্ট্রাকচারটা বুঝে গেল কিনা তোমরা আমাকে কমেন্টসে একটু জানিয়ে দাও। স্ট্রাকচারটা বুঝে গেল কিনা কমেন্টসে একটু জানিয়ে দাও। দেখি কয়জন আছো। 6 জন আছো। যারা যারা কমেন্টস করবা তারা তারা উপস্থিত আছো বলে বিবেচনা করা হবে, ঠিক আছে? না বুঝতে পারলে বলবা যে স্যার বুঝি নাই, কোনো সমস্যা নেই। খালি রেসপন্স করলে হবে, হ্যাঁ অথবা না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি। কথাটা হচ্ছে যে ক্লোরোফিলের মূল গঠনটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিতে পারি। ক্লোরোফিলের মূল গঠনটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিতে পারি। যদি আমরা ক্লোরোফিল লিখি, ক্লোরো সিএইচ এলওআর, ক্লোরো পিএইচ ওয়াই ডবল এল, ক্লোরোফিল। ক্লোরোফিল এই গঠনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে মূল পরফাইরিন চক্র, ঠিক আছে? একটা হচ্ছে পরফাইরিন চক্র, আর একটা হচ্ছে তোমার ফাইটাল চক্র। চক্র তো না, ফাইটাল আর কি। তো পরফারিন চক্রটা আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের পরফারিন চক্র। যদি আমরা পরফারিন সহ চিন্তা করি, তাহলে আমাদের এই পর্যন্ত এই যে অংশটা আছে, এইটা হচ্ছে আমাদের পরফাইরিন চক্র বা পরফাইরিন পরফাইরিন চক্র। আর এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের ফাইটাল, পিএসওয়াইটিএল, ফাইটাল। আচ্ছা, এই পরফাইরিন চক্রের কেন্দ্রে আমাদের একটা ম্যাগনেসিয়াম আয়ন থাকে, ম্যাগনেসিয়াম 2+ অবস্থায় থাকে। এই ম্যাগনেসিয়াম 2+টা দুটি নাইট্রোজেনের সাথে সরাসরি বন্ধনে আবদ্ধ থাকে। তবে ক্লোরোফিলের পরফারিন চক্রের গঠন হিমোগ্লোবিনের কেন্দ্রের বা সাইটোক্রোমের কেন্দ্রের কিংবা ভিটামিন বি 12 এর মতো নয়। কেন নয়, তার কারণ হিসেবে আমরা বলছি যে গ্লোবিনের কেন্দ্রে, হিমোগ্লোবিনের কেন্দ্রে যেমন আয়রন ছিল বা সাইটোক্রোমের কেন্দ্রে যেমন আয়রন ছিল, এগুলো কিন্তু ডিভলপ মৌল ছিল। বা ভিটামিন বি 12 এর ক্ষেত্রে যে কোবাল্ট থাকবে, কোবাল্টও কিন্তু ডিভলপ মৌল। কিন্তু ক্লোরোফিলের কেন্দ্রে যে মৌলটা আছে, ধাতু মৌলটা আছে ম্যাগনেসিয়াম, এটা কিন্তু এর কিন্তু ডি অরবিটাল নেই। ফলে এটি 5 বা 6 সনিবেশ সংখ্যার জটিল গঠন করতে পারে না। তাহলে কি হলো কথাটা হচ্ছে যে আমরা যে সাইটোক্রোমে আয়রন দেখেছিলাম বা হিমোগ্লোবিনে আয়রন দেখেছিলাম বা ভিটামিন বি 12 যখন পড়বো তখন কোবাল্ট দেখব, এগুলো প্রত্যেকটা কিন্তু ডি ব্লকভুক্ত মৌল। কিন্তু এখানে এই পরফারিন চক্রের কেন্দ্রে যে ম্যাগনেসিয়ামটা আছে, এটা কিন্তু ডি ব্লকভুক্ত মৌল নয়, এটা হচ্ছে এস ব্লকভুক্ত মৌল। ফলে ওই যে হিমোগ্লোবিন বলো বা ভিটামিন বি 12 বলো, আমরা একটু পরে মানে এর পরে পড়বো ভিটামিন বি 12, ওইখানে যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে যে আয়রন আছে বা ভিটামিন বি 12 এর ক্ষেত্রে যে কোবাল্ট আছে, এরা যেভাবে 6 সনিবেশ সংখ্যা তৈরি করতে পারবে, 1 2 3 4 5 6, বা কোবাল্ট যেভাবে মনে করে যে 6 সনিবেশ সংখ্যা তৈরি করতে পারবে, ম্যাগনেসিয়াম কিন্তু সেভাবে পারে না। ম্যাগনেসিয়াম কি করতে পারে? ম্যাগনেসিয়াম মূলত 4 সনিবেশ সংখ্যা ব্যবহার করে। তো 4 সনিবেশ সংখ্যা ব্যবহার করলে এর আকৃতিটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে সমতলীয় বর্গাকার হতে পারে, অথবা একটা চতুস্তলকীয় হতে পারে। যেহেতু ম্যাগনেসিয়ামটা আমাদের 4 সনিবেশ সংখ্যা ব্যবহার করবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ম্যাগনেসিয়ামটা sp3 সংকরিত অবস্থায় এই অবস্থায় থাকে ক্লোরোফিলের ক্ষেত্রে। তো ক্লোরোফিলের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামে যদি এখানে যদি sp3 সংকরিত অবস্থায় যদি থাকে, তাহলে দেখা যায় যে এর গঠনটা চতুস্তলকীয় হওয়াটাই স্বাভাবিক এবং যৌক্তিক। কিন্তু হিমোগ্লোবিনের ক্ষেত্রে বা ভিটামিন বি 12 এর ক্ষেত্রে যে যথাক্রমে আয়রন এবং কোবাল্টগুলো থাকে, এরা 6 সনিবেশ সংখ্যা ব্যবহার করতে পারে। 6 সনিবেশ সংখ্যা ব্যবহার করার কারণে এদের গঠনটা অষ্টতলকীয় হতে পারে,
হ্যাঁ, আবার কোনো একটা সঙ্গীর সংখ্যা যদি অনুপস্থিত থাকে তাহলে পিরামিডাকার তোমার বর্গাকার পিরামিডীয় হয়, এরকম হতে পারে। তো যাই হোক, আমাদের মূল ফোকাসিং বিষয়টা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো আমরা বলতেছি যে ক্লোরোফিলের ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় ধাতব মৌলটা ডি অরবিটাল ভুক্ত বা তোমার ডি ব্লক ভুক্ত নয়, তাই আমরা বলতে পারি যে এটা সয়সনিকের সংখ্যা জটিল গঠন করতে পারবে না, এবং এটা অবশ্যই তখন চতুস্থলকীয় বা sp3 সংকরিত অবস্থার জটিল গঠন করতে পারবে। তো ক্লোরোফিলের গঠনটা আমরা দেখেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্লোরোফিলের এই এনজাইমগুলো কিভাবে কাজ করে আমরা সেইটা একটু জানবো। তো মূল বিষয়টা হচ্ছে আমরা আগেই জেনেছি যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এগুলো দুইটাই হচ্ছে মূলত তোমার এনজাইম। তো ফটো ইলেকট্রিক অর ফটো কন্ডাক্টিভ থিওরি অনুযায়ী যেটা তোমার লিওনার্ড এস লেভিট 1953, অর্থাৎ ওনার বলা হচ্ছে যে এল এস লেভিট LEVIT 1953, এল এস লেভিট একটা থিওরি দিয়েছে। এই থিওরিটার সাহায্যে এখানে ম্যাগনেসিয়ামটা কিভাবে ভূমিকা পালন করে এবং এই ফটোসিস্টেম ওয়ানগুলো যে আছে, ফটোসিস্টেম 1 বা ফটোসিস্টেম 2, হ্যাঁ, এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা আলোচনা করতে পারি। তাহলে এল এস লেভিট প্রদত্ত তত্ত্ব অনুযায়ী এটা 1953 সালে দেওয়া হয়েছে, এবং মজার বিষয় হচ্ছে এই জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এল এস লেভিট 1953 সালে যে তত্ত্ব দিয়েছে, যে সেই তত্ত্ব অনুযায়ী ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 কিভাবে কাজ করে সেটা আমরা একটু জানি। সেটা হচ্ছে যে ওনার মতে হচ্ছে যে যেহেতু ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 প্রকৃতপক্ষে এনজাইম, এবং বিশেষ করে ফটোসিস্টেম 2টা হচ্ছে ওয়াটার প্লাস্টোকুইনিন অক্সিডো রিডাকটেজ এনজাইম। হ্যাঁ, এতে বিদ্যমান ক্লোরোফিলের মধ্যে কেন্দ্রীয় ধাতব আয়ন থাকে। সেই ধাতব আয়নের মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে, মানে ধাতব আয়ন হিসেবে যে ম্যাগনেসিয়াম থাকে, সেই ম্যাগনেসিয়াম একটা দ্বিযোজী ম্যাগনেসিয়াম। এই দ্বিযোজী ম্যাগনেসিয়ামটাই মূলত ফটোসিস্টেমের সময় যথেষ্ট ভূমিকা পালন করে। তো দ্বিযোজী ম্যাগনেসিয়ামটা কিভাবে ভূমিকা পালন করে সেটা আমরা একটু দেখব। তার আগে আমরা একটু দেখতে চাই যে একটা ক্লোরোফিলের সিস্টেমটা কিরকম হয় বা কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়। আমরা এখানে একটা ছবি একটা দেখতে পাচ্ছি। এটা থাইলাকয়েডের ভিতরে যে ফাঁকা স্থান থাকে, সেই ফাঁকা স্থানে এইরকম একটা ঘটনা একটা ঘটে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেন একটা ছবি দেখাইতে পারলে ভালো হতো। আচ্ছা, তোমরা সব নেট থেকে দেখে নেবো, অনেক সুন্দর সুন্দর ছবি আছে, বুঝছো? তাহলে এখানে যদি আমরা একটা বিষয় চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের মেমব্রেন। তাহলে মেমব্রেনের, যেহেতু এটা একটা মেমব্রেন, তাহলে মেমব্রেনের অবশ্যই কি থাকবে, এটা বাইরের একটা সেল, এটা হচ্ছে বাহির, আর এটা হচ্ছে ভিতর। তো যেটাই হোক, আর এটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 680 বা ফটো সিস্টেম 2। এই আর একটু বিষয় একটু ক্লিয়ার করি, কেন ফটো সিস্টেম আর পিগমেন্ট সিস্টেম একই জিনিস, এইটা বিষয় একটু বলি। এই পি দ্বারা শুধু পিগমেন্ট, পিগমেন্ট 680, এই পিগমেন্ট 680 যে কথা, ফটো সিস্টেম 2 একই কথা। ঠিক আছে, যার ফলে পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম কিন্তু আসলে একই কথা। তাহলে পিগমেন্ট সিস্টেম 2 বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে 680কেই বোঝায়, বা ফটো সিস্টেম 2 বলতে যেটা বোঝায় সেটাকে পিগমেন্ট সিস্টেম 680 বোঝায়। ঠিক আছে, এটা এই যে বিকল্প নাম আর কি, পিগমেন্ট সিস্টেম 680 অথবা ফটো সিস্টেম 2। যাই হোক, মূল কথা হচ্ছে এই যে এখানে দেখো, যখন সূর্যালোক যখন এই ফটো সিস্টেমের উপরে যখন পড়ছে, পিগমেন্ট সিস্টেম বা ফটো সিস্টেম 2 এর উপর যখন পড়ছে, তখন আমরা তো জানি যে ফটো সিস্টেম 2টা হচ্ছে কি, ওই যে বলা হয়েছিল যে ফটো সিস্টেম 2টা হচ্ছে ওয়াটার প্লাস্টোকুইনন অক্সিডো রিডাকটেজ এনজাইম। ফটো সিস্টেম 2টা হচ্ছে ওয়াটার প্লাস্টোকুইনন অক্সিডো রিডাকটেজ এনজাইম। এই এনজাইমটা কি করবে, এই এনজাইমটা পানির অণুকে ভাঙবে। পানির অণুকে ভাঙলে কি হবে, পানির অণুকে ভাঙলে অক্সিজেন উৎপন্ন হবে এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। সেটা কিভাবে হবে, সেটা যদি আমরা খুব সিম্পল ম্যাথ, জাস্ট এখানে কয়টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন প্লাস হাইড্রোজেন আছে দুইটা, দুইটা হাইড্রোজেন। তাহলে দুইটা হাইড্রোজেন যদি দুইটা H প্লাসে পরিণত হয়, তাহলে স্বাভাবিকভাবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সেটা হতে হবে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে হতে হবে। আর তো অক্সিজেন তো এভাবে থাকে না, অক্সিজেন তো পরমাণু না, অক্সিজেন অণু হিসেবে থাকে। যেহেতু অক্সিজেন গ্যাস, তাহলে এখানে অক্সিজেন একটা 2 দিতে হয়। তো এখানে যদি 2 দেয়, তো ইচ্ছা করলে তো আর 2 দেওয়া যায় না, সামনে একটা হাফ দিতে হয়। তো এই ঘটনাটাই হচ্ছে মূলত আমাদের দেখা যাচ্ছে যে এক অণু পানি যখন ভেঙে যাচ্ছে, অর্থাৎ ফটোসিস্টেম 2 এর প্রভাবে
বা আমরা বলতে পারি যে আমাদের যে এখানে যে এনজাইমটা কাজ করছে, যে ওয়াটার প্লাস টু কুইনন অক্সিডো রিডাকটেস, এই যে এনজাইমটা যে আছে, এই এনজাইমটার প্রভাবে এক অণু পানি যখন ভেঙে যাচ্ছে তখন অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আর দুইটা প্রোটন H+ উৎপন্ন হচ্ছে, আর সোজা কথা দুইটা ইলেকট্রনও কিন্তু উৎপন্ন হচ্ছে। এই যে ইলেকট্রন দুইটা যে উৎপন্ন হলো, এই ইলেকট্রন দুইটা একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কারা? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ, প্লাস্টোসায়ানিন, এগুলো প্রত্যেকটা কিন্তু হচ্ছে তোমার, তারপর ফেরিডক্সিন, এগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিসি। ইটিসি ই হচ্ছে ইলেকট্রন, ইতে হচ্ছে ট্রান্সপোর্ট, আর সিতে হচ্ছে চেইন। তা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলতে একটা চেনে যেমন একটার পর একটা যেমন লাগানো থাকে, সেই রকম এখানে একটার পর একটা লাগানো আছে। সেটা হচ্ছে এখানে হচ্ছে প্লাস্টোকুইনন, তারপর হচ্ছে সাইটোক্রোম এফ। সাইটোক্রোম সম্পর্কে আমরা কিন্তু এর আগে কিন্তু জেনেছি। তারপর প্লাস্টোসায়ানিন, তারপরে ফেরিডক্সিন, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো আমাদের এত কিছু জানার প্রয়োজন, আমাদের মূল যে জানার বিষয় সেটা আমরা এখানে একটু বিষয়টা বুঝতে পারলাম। সেটা হচ্ছে যে এক অণু পানি ভেঙে গিয়ে, হ্যাঁ, এই ওয়াটার+2 কুইনন অক্সিডো রিডাকটেস এনজাইমটার তথা PS2, এই সিস্টেমটার সাহায্যে ভেঙে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেন H+ উৎপন্ন হয়, আর দুইটা ইলেকট্রন উৎপন্ন হয়। তো এই ইলেকট্রনগুলো সামনের দিকে অগ্রসর হয়, প্রথমে প্লাস্টোকুইননে যায়, প্লাস্টোকুইনন থেকে তারপর সাইটোক্রোম এফ। আমি কিন্তু বলছিলাম যে সাইটোক্রোম এফ কিন্তু, বা সাইটোক্রোমগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে সহায়তা করে, তোমাদের নিশ্চয়ই হয়তো বা মনে আছে। তারপর যে কি হয়, তখন তোমার ফটোসিস্টেম 1-এ চলে আসে। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে পানিগুলো, এই তোমার যেটা পানিগুলো বিয়োজিত হয়ে যে H+গুলো উৎপন্ন হচ্ছে, এই H+গুলো কিন্তু মেমব্রেনের বাইরে থেকে কিন্তু ভিতরে দিয়ে কিন্তু এখন কিন্তু প্রবেশ করছে। ঠিক আছে, এখানে আলটিমেট যে রেজাল্ট, পানিটা বিয়োজিত হয়ে এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়, এই জিনিসগুলো উৎপন্ন হয় এখন পানি বিয়োজিত হয়ে। তো তারপর এখানে যেটা হচ্ছে যে এই H+গুলো এক্সট্রা সেলুলার থেকে ইন্ট্রাসেলুলারে চলে আসতেছে। ইন্ট্রাসেলুলারে আসার সময় ইলেকট্রনগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই ইলেকট্রনগুলো সামনের দিকে অগ্রসর হয়ে যখন ফটোসিস্টেম 1-এ চলে আসে, এখানেও সূর্যালোক কাজ করে, কারণ যেখানে ফটোসিস্টেম আছে সেখানে সূর্যালোক কাজ করবে। করার ফলে যেটা হয়, ফেরিডক্সিন কি করে, ওই যে দুইটা ইলেকট্রন যে আসলো, এই দুইটা ইলেকট্রনকে তখন এই তোমার এই দুইটা ইলেকট্রন প্লাস এখানে যে তোমার H+গুলো আছে, অর্থাৎ এখানে যে H+গুলো যে উৎপন্ন হয়েছিল, সেই H+গুলো ইন্ট্রাসেলুলার থেকে NADP, নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইফসফেট, মানে এটা ডাইফসফেট ADP, নিকোটিনামাইড, জাস্ট নিকোটিনামাইড, একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, অর্থাৎ একটা ক্ষার, আর নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইফসফেট, এইটা কি করতেছে, ওই H+ এর সাথে যুক্ত হয়ে NADPH+ উৎপন্ন করছে। এইটা হচ্ছে বিজারিত বস্তু, রিডাকটেস প্রোডাক্ট, বিজারিত বস্তু বা পদার্থ আর কি। এই বিজারিত পদার্থটাই মূলত কেলভিন চক্রের শক্তি যোগান দিবে। কেলভিন চক্রে কি হবে, কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইডটা তোমার বিজারিত হয়ে যেটা পরিণত হবে সেটা হচ্ছে গ্লুকোজে পরিণত হবে, C6H12O6 এ পরিণত হবে। এই যে এখানে যে C6H12O6 এ যে পরিণত হলো, এই গ্লুকোজের যে অক্সিজেন আছে, এই গ্লুকোজের অক্সিজেন কিন্তু এই কার্বন ডাই অক্সাইড থেকে আসলো। আর পানির যে এখানে অক্সিজেন আছে, এই অক্সিজেন কি হলো, এই অক্সিজেন কিন্তু এই অক্সিজেন, তার মানে এই অক্সিজেন কি হচ্ছে, আমরা বাইরে যে শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি সেইখানে কিন্তু অক্সিজেন চলে আসলো। আমরা জানি যে আমাদের মূল বিক্রিয়াটা মূলত ছিল এরকম, যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, পাতার যে পানি থাকে বা জলীয় বাষ্প যে থাকে, সেই জলীয় বাষ্পকে সাথে লাইট, মানে হচ্ছে ফোটন কণিকা, শক্তি, এবং হচ্ছে তোমার ক্লোরোফিল A or B এর সহায়তা নিয়ে যেটা করে C6H12O6, একটা শর্করা তথা হচ্ছে গ্লুকোজ, হ্যাঁ, এটা হচ্ছে গ্লুকোজ, প্লাস হচ্ছে তোমার পানি উৎপন্ন করে এবং অক্সিজেন উৎপন্ন করে।
তো এখানে যে ঘটনাটা ছিল, এখানে মূলত ছিল তোমার 6 কার্বন ডাইঅক্সাইড ছিল, 12 পানি ছিল, এখানে 6 পানি ছিল। তো 6 কার্বন ডাইঅক্সাইড 6 দুগুণ হচ্ছে 12 অক্সিজেন, আর এখানে হচ্ছে 12 অক্সিজেন, এখানে 6 অক্সিজেন, আর এখানে হচ্ছে তোমার 6 অক্সিজেন। শেষে 6টা অক্সিজেন ছিল, হ্যাঁ, মানে শেষে 6টা অক্সিজেন অণু ছিল, এটাই হ্যাঁ, বলতে সেটা চাচ্ছি। শেষে 6টা অক্সিজেন ছিল। হ্যাঁ, হিসাব করলেই বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে 6টা অক্সিজেন আর এখানে 6টা অক্সিজেন, 6 6 12টা অক্সিজেন, আর এখানে 6 দুগুণে 12টা অক্সিজেন। আচ্ছা, যাই হোক, বরাবর 24। এখন মূল যে কথা হচ্ছে, তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে এই যে এইখানে যে অক্সিজেনটা যা আছে, এই অক্সিজেনটার উৎস কোথায়? এই যে কার্বন ডাই অক্সাইড যা আছে সেইখানকার অক্সিজেন উৎস। আর এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা অক্সিজেন পাই না, আমরা পাই, অক্সিজেনটা পাই কোথা থেকে? এই যে আমাদের যে পানিটা যে আছে, এই পানিটা থেকে আমরা অক্সিজেনটা পাই। হ্যাঁ, এই যে এখানে যে পানিটা আছে, এই পানিটা থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই। ঠিক আছে, আচ্ছা। এবং এই অক্সিজেনের আবার মজার বিষয় হচ্ছে যে এইখানকার পানির অক্সিজেন আর এইখানকার পানির অক্সিজেন তো এক নয়। এই কার্বন ডাইঅক্সাইডের যে পানির অক্সিজেন থাকে সেইটা মূলত এখান থেকে আসে। তা মূল বিষয়টা যেটা হচ্ছে, এইখানে যদি একটু আমরা খেয়াল করে দেখি, তাহলে হচ্ছে যে আমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে যে ইলেকট্রনগুলো আসলো, সেই ইলেকট্রনগুলো মূলত উদ্দীপনা যোগাচ্ছে এবং শক্তি যোগায়, যেটা করতেছে যে এই এইচ প্লাসকে, অর্থাৎ এই প্রোটন যে উৎপন্ন হচ্ছে সেই প্রোটনকে এনএডিপি থেকে আগে বিজারিত বস্তু এনএডিপিএস প্লাস এস প্লাসে পরিণত করছে, যেটা এই বিজারিত বস্তুটা কেলভিন চক্রের মধ্যে যাচ্ছে। কেলভিন চক্র আমাদের পড়ার বিষয় না, এটা বোটানি হলে একটা কথা ছিল। এই কেলভিন চক্রে যে কার্বন ডাইঅক্সাইডটাকে গ্লুকোজে পরিণত করছে, পাশাপাশি আমরা এখানে কিন্তু অক্সিজেন কিন্তু পাচ্ছি এবং কিছু পানিতে পরিণত করছে। এটা একটু পানিতে পরিণত হচ্ছে, ভালো কথা, পানিতে পরিণত হচ্ছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আসতেছে গ্লুকোজ এবং পানি দিতে। কার্বন ডাই আমাদেরকে হেল্প করতেছে, গ্লুকোজ এবং পানি তৈরি করতে আমাদেরকে এই কার্বন ডাইঅক্সাইডটা হেল্প করতেছে। কারণটা হচ্ছে যে এখানে যে 6 দুগুণে যে 12টা অক্সিজেন আছে, এখানে যে 12টা অক্সিজেন আছে, 6 দুগুণে 12টা অক্সিজেন, তার মধ্যে এখানে হচ্ছে 6টা অক্সিজেন আর এখানে হচ্ছে 6টা অক্সিজেন। তার মানে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনগুলো গ্লুকোজ তৈরি করতে আর পানি তৈরি করতেই শেষ। আর পানি যেটা বিজারিত হচ্ছে, এখানে পানিটা যে ভাঙছে, এই পানিটা ভাঙতে মূলত আমাদেরকে কি করতেছে, পানিটা ভেঙে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা মূলত আমাদের যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি সেটা। এই হচ্ছে মোটামুটি সিস্টেম। তো এটা হচ্ছে একটা তোমার আহ, অচক্রীয় ফসফোরাইলেশন, অর্থাৎ তোমার একটা অচক্রীয় সালোক সংশ্লেষণ। তাহলে আমরা একটা বিষয় এখানে দেখতে পারলাম যে আমাদের ফটো সিস্টেমগুলো এনজাইম হিসেবে কাজ করে। এনজাইমটার কাজ হচ্ছে পানিটাকে ভেঙে, বিশেষ করে পিএস টু দিয়ে কিন্তু কাজটা কিন্তু শুরু হয়। ওয়াটার প্লাস্টোকুইনন অক্সিডো রিডাক্টেজ যে এনজাইমটা আছে, এই এনজাইমটাই মূলত পানিটাকে ভেঙে অক্সিজেন এবং এস প্লাসে পরিণত করে, যে এস প্লাসটা পরবর্তীতে এনএডিপিটাকে বিয়োজিত তোমার বিজারিত করে করে এনএডিপিএইচ এ পরিণত করে। আর এই এনএডিপিএইচ এ যখন পরিণত হয়, তখন এই এনএডিপিএস এই বিজারিত বস্তুটা কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে শর্করায় পরিণত করে। শর্করায় পরিণত করে এটা বিজারিত কেন করছে? কারণ দেখো, কার্বন এবং অক্সিজেন, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। এখন এখানে কিন্তু হাইড্রোজেন, গ্লুকোজে কিন্তু হাইড্রোজেন আসছে, তার মানে হাইড্রোজেন যুক্ত করে দিছে। ঠিক আছে, এখানে কিন্তু হাইড্রোজেন ছিল না, এখানে কিন্তু হাইড্রোজেন আসছে, তার মানে বিজারিত করছে। তাহলে এই বিজারিত করতে আমাদের এনএডিপিএইচ এর খুব প্রয়োজন, এনএডিপিএইচ প্লাস এস প্লাস এর প্রয়োজন। এইটা কোথা থেকে আসবে? এই এস প্লাস যোগান দিবে এখানে, এই পিএস টু যোগান দিবে, মানে একটা পানিকে ভেঙে এইটা যোগান দিবে। এইভাবেই কিন্তু একটার পর একটা কিন্তু কান টানলে যেমন মাথা আসে, সেরকম একটা চেন। ঠিক আছে, পুরো এটা একটা চেন। এইভাবে দেখা যাচ্ছে যে কেলভিন চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শর্করা পরিণত হচ্ছে এবং 6 অণু পানিতে পরিণত হচ্ছে। আর এভাবে মূলত উদ্ভিদের শর্করা কাজে লাগতেছে, কার্বন ডাইঅক্সাইডটা শর্করায় পরিণত হচ্ছে। আর এই পানিটা তো স্টোমাটা, অর্থাৎ পাতার যে তোমার কতগুলো বায়ু কুঠরি থাকে, এগুলো দিয়ে নিচের দিকে তোমার বের হয়ে যায় স্টোমাটার মাধ্যমে। আর অক্সিজেন যেটা বের হয় সেটা তো আমরা এখান থেকে পাচ্ছি, এই অক্সিজেনটা আমরা গ্রহণ করছি। তো এই হচ্ছে মোটামুটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এই ফটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেমগুলোর ভূমিকা। প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ, প্লাস্টোসায়ানিন, এদের কি ভূমিকা, এগুলো, এটা হচ্ছে ফেরিডক্সিন। হ্যাঁ, এগুলোর ভূমিকা। তো আশা করি যে এই বিষয়টা বোঝা গেছে। আমাদেরকে ম্যাগনেসিয়ামের কৌশল, এই সালোক সংশ্লেষণ ম্যাগনেসিয়ামের কি ভূমিকা, এটা আমরা আগামী দিন পড়বো। পড়লে আমাদের সালোক সংশ্লেষণ সংক্রান্ত বিষয়গুলো পড়া হয়ে যাবে। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে, আমরা প্রথম দিন পড়েছি ফটো সিস্টেমগুলোর বর্ণনা পড়েছি, ফটো সিস্টেম কোথায় থাকে, কিভাবে থাকে, এগুলো পড়েছি। আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে ক্লোরোফিলের গঠন পড়লাম, এবং এই ফটো সিস্টেম এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কিভাবে হেল্প করে সেটাও বললাম। কিছুক্ষণের মধ্যে লাইন কিন্তু কেটে যেতে পারে, কেটে গেলে যাক, সমস্যা নাই। আর
যেটা পড়লাম কার্বন ডাইঅক্সাইড কিভাবে শর্করায় পরিণত হয় সেটা পড়লাম। আমরা আগামী দিন পড়ব